এবার আমরা তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংকেত ভর, ঠিক আছে। তারপর মোলার ভর, মোলার আয়তন, সংকেত ভরের ব্যবহার দিয়ে আমরা বিভিন্ন উদাহরণগুলো আলোচনা করব, দিয়ে তোমরা বাড়িতে কাজগুলো করে করে রাখবে, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে দেখো সংকেত ভর। সংকেত ভরটা কেন ব্যবহার করা হয়? ফর্মুলা মাস সংকেত ভর। এবার হচ্ছে সংকেত ভর হচ্ছে সেই সমস্ত যৌগের ক্ষেত্রে প্রযোজ্য হবে যেখানে অণুর কোনো অস্তিত্ব থাকবে না। কেন কি আণবিক ভর কেবলমাত্র সেই সমস্ত যৌগের ক্ষেত্রে প্রযোজ্য হয় যে সমস্ত যৌগের ক্ষেত্রে অণুর অস্তিত্ব থাকে। কিছু কিছু যৌগ আছে যাদেরকে আমরা বলি আয়নীয় যৌগ, যেখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন সম্মিলিত হয়ে অর্থাৎ মিলে জুলে তোমার যৌগ গঠন করে, একটা জোট গঠন করে, অনেকগুলো আয়ন মিলে একটা জোট গঠন করে। বুঝতে পেরেছো তো? সেটা মূলত ধাতু এবং অধাতু দিয়ে গঠিত হয়। ধাতু আর অধাতু মিলে যে যৌগগুলো তৈরি হয় তাকে আয়নীয় যৌগ বলা হয়। কেন কি ধাতু কি করে বলো তো? ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন হয়, অধাতু কি করে? ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন হয়। তো এই ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলে একটা আয়নীয় জোট গঠন করে, বোঝা গেল তো? ফলে সেখানে আমরা অণুর কোনো পৃথক অস্তিত্ব পাই না। সেই জন্য সেই সমস্ত যৌগের ক্ষেত্রে ভর মাপার জন্য আমরা আণবিক ভরের পরিবর্তে সংকেত ভরের কথাটা ব্যবহার করে থাকি। ক্লিয়ার হলো? তাহলে পয়েন্ট কী হবে যে ধাতু ও অধাতু, আমি একটা উদাহরণ তুলে ধরব। ধাতু ও অধাতু, ঠিক আছে, ধাতু আর অধাতুর সমন্বয় হয়েছে তোমার সমন্বয় যে যৌগটা গঠিত হয়, গঠিত যৌগগুলিকে কি বলা হয়? যৌগগুলিকে বলা হয় আয়নীয় যৌগ, ঠিক আছে। আয়নীয় যৌগ এই যে দেখো, ধাতু আর অধাতুর সমন্বয়ে যে গঠিত যৌগ হয় তাকে আয়নীয় যৌগ বলে। উদাহরণ, সবথেকে সহজ উদাহরণ সেটা হচ্ছে সোডিয়াম। দেখো সোডিয়াম কী করে? একটা ইলেকট্রন বর্জন করে দিয়ে Na+ হয়, এটা ক্যাটায়ন গঠন করলো। আর ক্লোরিন কী করে? সেই ইলেকট্রনটা দেখো, যে ইলেকট্রনটা বর্জন হলো সেই ইলেকট্রন গ্রহণ করে Cl- হয়, ঠিক আছে। তো এইভাবে সোডিয়াম আর ক্লোরিন মিলিত হয়ে NaCl জাতীয় যৌগ গঠন করে। তাহলে দেখো সংকেতটা আমরা লিখেছি NaCl, কিন্তু তাহলে এই সংকেত দেখে তোমার মনে হতে পারে যে সোডিয়ামের যৌগের মধ্যে একটা সোডিয়াম পরমাণু আর একটা কি আছে? ক্লোরিন পরমাণু আছে, কিন্তু এটা ভুল। একটা সোডিয়াম একটা ক্লোরিন পরমাণু নেই। যেহেতু এখানে ক্যাটায়ন আর অ্যানায়ন গঠিত হয়ে যৌগটা গঠন হয়েছে, তাহলে যদি দ্বিমাত্রিক ছবি দেখি তাহলে আমরা দেখব যে এরকম ধরে নাও একটা সোডিয়াম, ঠিক আছে, আমি দ্বিমাত্রিক ছবি করি, তার পাশে হচ্ছে একটা ক্লোরিন, হ্যাঁ, এরকম একটা আয়নীয় জোট গঠন করে। তারপরে এরকম একটা সোডিয়াম, এইভাবে একটা ক্লোরিন। জাস্ট তোমাদের বোঝানোর জন্য এটা দেখাচ্ছি, কিন্তু হ্যাঁ, কিন্তু ত্রিমাত্রিক গঠন না এটা। ক্লোরিন, এই দেখো সোডিয়াম, ক্লোরিন, হ্যাঁ, সোডিয়াম, জাস্ট দুটো একটা, বাকিগুলো এইভাবে ড্যাশ দিয়ে রাখলাম, মানে ওপর নিচে সব Na+Cl- এরকম যৌগগুলো গঠিত হয়েছে, দেখতে পাচ্ছ তো? এইভাবে থাকে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? একটা ক্লোরিনকে অনেকগুলো সোডিয়াম আয়ন, আর একটা সোডিয়ামকে দেখো অনেকগুলো ক্লোরিন আয়ন কী করে? ঘিরে রাখে, ঠিক আছে। যদি ত্রিমাত্রিক দিক দিয়ে চিন্তা করি তাহলে দেখবে, হ্যাঁ, সেটা হচ্ছে যে আরেকটা তুমি যদি এখানে বানিয়ে দিই Na+, ঠিক আছে, Cl-, Na+, তাহলে এই যে সোডিয়াম দেখতে পাচ্ছ, এই যে ত্রিমাত্রিক দিয়ে যদি চিন্তা করি তো সোডিয়ামকে ঘিরে দেখো চারটে ক্লোরিন আছে, কিন্তু চারটে ক্লোরিন থাকে না। ত্রিমাত্রিক দিক দিয়ে ওপরে একটা ক্লোরিন থাকে, নিচে একটা ক্লোরিন থাকে, বুঝতে পেরেছো তো? একইভাবে ক্লোরিনকেও এখানে চারটে সোডিয়াম দেখতে পাচ্ছ, ত্রিমাত্রিক দিক দিয়ে যদি চিন্তা করো তো ওপরে একটা সোডিয়াম Na+ থাকে, নিচে একটা Cl- থাকে, বোঝা গেলো তো? এইভাবে থাকে। এই দেখো একটা Na+ আয়নকে, Na+ যেহেতু ক্যাটায়ন তো আকারটা ছোট হয়, এইরকম 6টা Cl- আয়ন ঘিরে রাখে। এই দেখো বোঝাচ্ছি তোমাদেরকে,
দ্বিমাত্রিককে এইভাবে লেখা হয়, দেখতে পাচ্ছ? হয়েছে। একইভাবে একটা Cl মাইনাস আয়নকেও এরকম 6টা Na প্লাস এইভাবে ঘিরে রাখে, হয়েছে। দেখো, দেখতে পাচ্ছ? তাহলে একটা Na প্লাসকে এরকম 6টা Cl মাইনাস, একটা Cl মাইনাসকে এরকম 6টা Na প্লাস এইভাবে ঘিরে রাখে। ছবিটা যদি 3 ডাইমেনশন বানানো হয় তো এরকম দেখতে লাগে, ঠিক আছে। এই Na প্লাস করলে এই দেখো Cl মাইনাস এরকম যদি ত্রিমাত্রিক বানায় ছবিটা, হয়েছে। এই একই জিনিস তুমি Cl মাইনাসের ক্ষেত্রেও দেখবে, ঠিক আছে। দিয়ে Cl মাইনাসের ক্ষেত্রেও তাই, এই মাঝে Cl মাইনাস বসাবে আর বাকি যে এরকম 6টা কোণ আছে সেই 6টা কোণে 6টা Na প্লাস বসাবে, দিয়ে দেখবে অষ্টক তলকীয় গঠন হয়, ঠিক আছে। অষ্টক তলক গঠন করে, ওপরে 4টে তল থাকে এরকম ত্রিভুজের মতো, 4টে তল থাকে এরকম নিচে ত্রিভুজের মতো 4টে তল থাকে, অষ্টক তলকের মতো গঠন হয়। এই দেখো একটা তল, এই দুটো তল, এই 3টে তল, ওইদিকে দেখো 4টে তল, দেখতে পাচ্ছ? এই একটা তল ত্রিমাত্রিক তল, ওদিকে ত্রিমাত্রিক তল, এদিকে ত্রিমাত্রিক, এরকম নিচেও এরকম থাকে, বুঝতে পারছো? এরকম থাকে। দিয়ে যদি 3 ডাইমেনশনাল ফর্ম দেখো তো এরকম ঘনক আকার গঠন করে, কিউবের মতো থাকে দেখতে। অনেকগুলো সোডিয়াম, অনেকগুলো ক্লোরিন এরকম মিলে এরকম ঘনকের আকার গঠন করে, এরকম কিউবের মতো, বুঝতে পেরেছো তো? তাহলে এখানে কিন্তু সেই রকম কার্বন ডাইঅক্সাইডের মতো নয়। এই যদি আমি কার্বন ডাইঅক্সাইড লিখি, কার্বন ডাইঅক্সাইড একটা হচ্ছে সমযোজী যৌগ বলা হয়। এখানে দেখবে পরমাণু অস্তিত্ব আছে, এখানে যদি আমি ভাঙি একটা কার্বন আর 2টো অক্সিজেন পরমাণু পাবো। তাই এখানে সংকেতটা হচ্ছে, এটাও সংকেত, বাট এর যে ভর যখন মাপবো তখন এখানে আমরা কিন্তু আণবিক ভরের কথা বলবো। কিন্তু আয়নীয় যৌগের ক্ষেত্রে যেখানে ধাতু এবং অধাতু মিলিত থাকবে, যেখানে ধাতুগুলো ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন ফর্ম করবে, অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন ফর্ম করবে, সেইখানে ক্ষেত্রে কিন্তু এইরকম সরল নয়, এরকমভাবে দ্বিমাত্রিকে এরকম, ত্রিমাত্রিকে এরকম এরকম ঘনক আকার ফর্ম করে, বুঝতে পেরেছো তো? তাহলে যদি আমি অনুপাত বার করি তাহলে সোডিয়ামকে ঘিরে হচ্ছে 6টা Cl মাইনাস, আর Cl মাইনাসকে ঘিরে হচ্ছে 6টা Na প্লাস। তাহলে অনুপাত যদি করি তাহলে 6 Na প্লাস ইজ টু 6 Cl মাইনাস, তাহলে অনুপাত কত হবে দেখো 1:1, তাই তো? Na প্লাস Cl যদি অনুপাত হয় তাহলে একটা Na প্লাস ইজ টু কী হচ্ছে একটা Cl মাইনাস, দিয়ে এইভাবে সংকেতটা লেখা হয় NaCl। NaCl এর সংকেত দেখে, অর্থাৎ আয়নীয় যৌগের সংকেত দেখে তোমরা কিন্তু ভুল ভাববে না যে আয়নীয় যৌগের ক্ষেত্রে তোমার এরকম সংকেতে যা আছে অণুর মধ্যেও তাই আছে। অণু বলে কোনো গল্প নেই এখানে, এখানে একটা একটা Cl-এর কোনো গল্প নেই, বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। যে কোনো ধাতু অধাতু যৌগের মধ্যে থাকলেই বুঝতে পেরে যাবে যে সেটা নিশ্চয়ই আয়নীয় যৌগ হবে, এবং সেখানে কি হবে, এরকম ধাতু হলে ক্যাটায়ন ফর্ম করবে, আর অধাতু যদি থাকে অ্যানায়ন ফর্ম করবে, মূলক যদি থাকে মূলক OH মাইনাস, ঠিক আছে, SO4 ডাই মাইনাস, NO3 মাইনাস, এই ধরনের যদি মূলক থাকে এরা কিন্তু অধাতুর মধ্যেই পড়ে, অধাতু ও মূলক, এরা অ্যানায়ন ফর্ম করে। যে ধাতুর সঙ্গে এই অ্যানায়নগুলো যুক্ত হয়ে এই ধরনের আয়নীয় যৌগ গঠন করে, বুঝতে পেরেছো? তাহলে আমরা কি জানলাম? তাহলে ধাতু অধাতুর সমন্বয়ে যে যৌগগুলো গঠিত হয় তাকে আমরা কি বলছি? আয়নীয় যৌগ বলছি। ক্লিয়ার হলো? তাহলে আয়নীয় যৌগের ক্ষেত্রে আমরা কি পড়লাম, কি লিখবো, যে আয়নীয় যৌগে পরীক্ষা যদি আসে তো এই জিনিসটাই বলবে, আয়নীয় যৌগে, ঠিক আছে, আয়নীয় যৌগে তোমার অণুর কোনো পৃথক অস্তিত্ব থাকে না, হয়েছে। তো আয়নীয় যৌগে যেহেতু কোনো পৃথক অস্তিত্ব থাকে না, অলরেডি বুঝে গেছো ধাতু অধাতু থাকলে আয়ন যৌগ হয়, তাই আমরা বলতে পারি, তাই এদের ক্ষেত্রে কি বলো, আণবিক ভরের পরিবর্তে আমরা এখানে আণবিক ভরের পরিবর্তে আমরা এখানে সংকেত ভর পদটি ব্যবহার করব, সংকেত ভর, ঠিক আছে, সংকেত ভর, দেখতে পাচ্ছ? এই সংকেত ভর পদটা আমরা কি করব, ব্যবহার করব, হয়েছে।
ব্যবহার করা হয়, সংকেত ভর পদটা ব্যবহার করা হয়। হয়েছে? তাহলে সংকেত ভরটা অ্যাকচুয়ালি কী? সংকেত ভর হচ্ছে আয়নীয় যৌগের সংকেত দেখব, সংকেত একক, এগুলোকে এক একটা সংকেত একক বলা হয় না, তো এক একটা সংকেতকে বলা হয় সংকেত একক। এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের একটি সংকেত একক। এইভাবে অন্যান্য যৌগের ক্ষেত্রেও এরকম সংকেত একক থাকে, সেগুলো আমরা দেখব। সেটাগুলোকে আমরা কী বলে, সেখানে আমরা আণবিক ভর বলবো না, ঠিক আছে? তো যেটা শুধু সংকেত। তাহলে আয়নীয় যৌগের সংকেত এককের মধ্যে, তাহলে দেখো NaCl দেখতে পাচ্ছ, NaCl এর সংকেত এককের মধ্যে কী দেখতে পাচ্ছ, একটা সোডিয়াম একটা ক্লোরিন আছে। তো সংকেত এককে যতগুলো পরমাণু থাকবে সমস্ত পরমাণুগুলোর ভর যোগ করব, যোগ করলে যেটা পাবো সেটাকে আমরা বলবো সংকেত ভর। ক্লিয়ার হলো? তাহলে সংকেত ভরের সংজ্ঞাটা যদি আমি যাই, তো সংজ্ঞাটা কি দাঁড়াবে? তো সংজ্ঞাটা দাঁড়াবে যে আয়নীয় যৌগের, ঠিক আছে, আয়নীয় যৌগের সংকেত এককের অন্তর্ভুক্ত, সংকেত এককের অন্তর্ভুক্ত পরমাণুগুলির পারমাণবিক ভরের যোগফলই হলো, ঠিক আছে, এই লিখে দিচ্ছি, আয়নীয় যৌগের সংকেত এককের অন্তর্ভুক্ত পরমাণুগুলির পারমাণবিক ভরের যোগফলই হলো, বই দেখবে আছে, হ্যাঁ, যৌগের সংকেত ভর। এই যে দেখো, আয়নীয় যৌগের সংকেত এককের অন্তর্ভুক্ত পরমাণুগুলির পারমাণবিক ভরের যোগফলই হলো সংকেত ভর। এই যে উদাহরণ যদি যাই, তা সোডিয়াম ক্লোরাইড, এটা একটা আয়নীয় যৌগ, কেন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে Na+ আর Cl- আছে, এবং এই Na+ Cl- আয়নগুলো এরকম পরস্পরকে ঘিরে ত্রিমাত্রিকভাবে সজ্জিত হয়। বোঝা গেল? তো সেটা আমি ডিটেলসে লিখছি না। তা NaCl, ঠিক আছে, NaCl একটু পয়েন্টটা লিখে দিই। তাহলে NaCl এর কি, যে সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড যৌগটির কেলাসে, ম্যাক্সিমাম আয়নীয় যৌগ কেলাস আকার গঠন করে, ক্রিস্টাল ফর্ম করে। যৌগটির কেলাসে কি হয়, Na+ আর Cl- আয়নগুলি বলছে, দেখো দেখতে পাচ্ছ, আগের উদাহরণটা দেখালাম, আয়নগুলো কী হিসাবে থাকে, পরস্পরকে ঘিরে, দেখতেই পাচ্ছ আগের ছবিতে আমরা দেখেছিলাম পরস্পরকে ঘিরে রয়েছিল, পরস্পরকে ঘিরে, ঠিক আছে, পরস্পরকে ঘিরে তোমার ত্রিমাত্রিকভাবে সজ্জিত থাকে, ত্রিমাত্রিকভাবে সজ্জিত, 3 ডাইমেনশনাল, এটা মনে রাখবে, সজ্জিত থাকে। এই যে এই দেখো ত্রিমাত্রিকভাবে সজ্জিত আছে, দ্বিমাত্রিকের ছবি দেখালাম যেখানে আয়নগুলো পরস্পর ঘিরে রয়েছে। ত্রিমাত্রিকটা দেখাতে পারে না, এরকম কিউবের মতো দেখতে হয়, এবং একটা Na+কে 6টা Cl-, একটা Cl-কে 6টা করে Na+, এরকমভাবে ঘিরে রাখে। এইভাবে যদি অনুপাত বার করি তাহলে দেখা যাবে যে একটা সংকেতে একটা N আর একটা Cl আসছে। বোঝা গেল? তো এখানে অণু বলে কিছু নেই। তাহলে সোডিয়াম ক্লোরাইডের যে NaCl লিখেছি, এটা অ্যাকচুয়ালি এটাকে বলা হয় সংকেত একক বলা হয়, ফর্মুলা ইউনিট বলা হয়। বোঝা গেল? তাহলে এই যে NaCl, এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার কি, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের, ঠিক আছে, কি বলা হয় এটাকে, সংকেত একক বলা হয়, সংকেত একক, ইংরেজিতে এটাকে বলা হয় ফর্মুলা ইউনিট। ভেঙে ভেঙে পড়বে তাহলে বুঝতে পারা যাবে। তাহলে এখানে তোমার আয়নীয় যৌগ, তাই এদের আণবিক ভর বলে কিছু নেই। তাহলে NaCl এর যদি সংকেত ভর লিখি, NaCl এর সংকেত ভর কী হবে, এই যে সংজ্ঞাতে কী বলা হয়েছিল, যে সংকেত দেখব, সংকেতে কটাগুলো পরমাণু আছে, প্রত্যেকটা পরমাণু পারমাণবিক ভরকে যোগ করবো। এখানে NaCl এর সংকেতে একটা Na সোডিয়াম আর একটা Cl আছে, তাহলে সোডিয়ামের হচ্ছে 23 আর ক্লোরিনের হচ্ছে 35.5, যদি যোগ করা হয় তাহলে দাঁড়াবে 58.5। এই দেখো সংকেত ভর, বুঝতে পেরেছ?
একইভাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কথা বলবো আমরা, হ্যাঁ, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তো ম্যাগনেসিয়াম ক্লোরাইডটাও এক ধরনের আয়নীয় যৌগ, যার সংকেত হচ্ছে, দেখো, যার সংকেত একক যদি লিখি বা সংকেত যাকে বলি MgCl2, ঠিক আছে। এটা যদি নর্মালভাবে বুঝতে চাও তাহলে ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন বর্জন করে Mg+2 হয়। এইভাবে Cl2, এখানে দুটো করে ক্লোরিন পরমাণু আছে, একটা একটা করে দুটো ইলেকট্রন গ্রহণ করবে। এই যে 2 লিখেছি, তো তাহলে এটা বুঝে যেতে হবে ক্লোরিন পরমাণুর মধ্যে থাকা এক একটা করে ক্লোরিন পরমাণু একটা করে ইলেকট্রন নিচ্ছে, দিয়ে 2Cl- হয়, হয়ে গিয়ে Mg আর Cl2 পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এরকম MgCl2 জাতীয় যৌগ গঠন করে, ঠিক আছে। তো MgCl2, এই MgCl2-র মধ্যে MgCl2 যদি ভাঙা হয়, এমনি নর্মালি যদি ভাঙা হয়, আমরা এইভাবে লিখি Mg+2 প্লাস 2Cl-, বুঝতে পেরেছো? তো এটাও এক ধরনের সংকেত একক। তাহলে এখানে যদি সংকেত ভর বার করতে হয়, তাহলে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে 24, আমার যতদূর মনে পড়ছে, ঠিক আছে। ম্যাগনেসিয়াম মনে হয় 24 তো নাকি, 24ই হবে মনে হয়। দাঁড়া 1 মিনিট, আমি একবার চেক করিনি, হ্যাঁ। ম্যাগনেসিয়াম হচ্ছে তোমার আণবিক ভরটা কোথায় গেল গো, আণবিক ভর ম্যাগনেসিয়াম হচ্ছে 24, হ্যাঁ 24 গ্রাউন্ড প্রাণ 24। তাহলে MgCl2 যদি সংকেত ভর বার করতে হয়, তাহলে MgCl2 যেহেতু এটা ধাতুটা অধাতু, MgCl2 এর যদি সংকেত ভর যদি বার করতে হয়, তাহলে আমরা কী লিখবো, একটা যেহেতু ম্যাগনেসিয়াম আছে তাহলে 24, ক্লোরিন দুটো আছে, 2 × 35.5 মানে 71 আর 24 কত হচ্ছে তোমার 95 মনে হয় নাকি, 71, 24, 95। তাহলে MgCl2 সংকেত ভর হচ্ছে তোমার এটা। ক্লিয়ার হলো? এরকম প্রচুর যৌগের সংকেত ভর, যেমন তোমাদের বইয়ে দেখবে। তাহলে MgCl2 সংকেত ভর বার করতে কী বার করলাম, ম্যাগনেসিয়ামের ভর আর তার সঙ্গে যেটা দুটো ক্লোরিন আছে সেই দুটো ক্লোরিনের পারমাণবিক ভর। সোডিয়ামের ক্ষেত্রেও তাই করেছি, দেখো, সোডিয়ামের পারমাণবিক ভর প্লাস এখানে ক্লোরিনের পারমাণবিক ভর হয়েছে। একইভাবে বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে, কাপড় কাচা সোডার সংকেত ভর গণনা করো, সেটা গণনা করবে, ঠিক আছে। ইউ এককে বলেছে, তো সেটা তোমরা গণনা করবে। আচ্ছা লিখেই দিই, শর্টে লিখে দিই, কী দিয়েছে, কাপড়, ঠিক আছে, কাঁচা সোডা, এই সংকেতটা জানতে হবে। এই সংকেতটা হচ্ছে তোমার Na2CO3 আর হচ্ছে 10H2, অর্থাৎ একটা পেছনে 10টা জলের অণু, এর সংকেত ভর বার করতে বলেছে, বলেছে সংকেত ভর গণনা করো ইউ এককে। তবে এখানে তোমাকে সোডিয়ামের মান জানতে হবে, পারমাণবিক ভর কত 23, কার্বনের কত 12, অক্সিজেন কত 16, হাইড্রোজেনের কত 1, মনে রাখবে যে কটা বই দেওয়া হবে সব কটা মনে রাখবে। তাহলে সংকেত ভর কী হবে, কাপড় কাচা সোডার আমি শর্টে লিখছি, ঠিক আছে। তাহলে সংকেত ভর ইউ এককে বার করতে বলেছে, এগুলো সব ইউ হবে, ঠিক আছে। যেহেতু দুটো সোডিয়াম আছে 2 × 23 হবে, যোগ একটা কার্বন আছে 1 × 12 হবে, 3টে অক্সিজেন আছে 3 × 16 হবে, এই একটা হলো। তার সঙ্গে তোমার দেখো এই 10H2 যোগ করব, প্লাস 10H2 আছে, প্রত্যেকটা H2 দুটো করে হাইড্রোজেন আছে 2 × 1, আর একটা অক্সিজেন আছে 1 × 16, এগুলো সব যোগ করব, যোগ করে গুণ করে যোগ করে দেখবে 286U আসছে আলটিমেটলি। এই হচ্ছে কাপড় কাচা সোডা। এবার এই সংকেত ভর থেকে আমরা গ্রাম সংকেত ভর প্রকাশ করব। গ্রাম সংকেত ভর কি, সংকেত ভরকে গ্রামে প্রকাশ করলে যত হয় তাকে গ্রাম সংকেত ভর বলা হয়, ঠিক আছে। গ্রাম সংকেত ভর হয়েছে। তাহলে সংকেত ভর কী বললাম, সংকেত ভরকে যদি গ্রামে প্রকাশ করা হয় তাহলে তাকে আমরা গ্রাম সংকেত ভর বলবো। তাহলে কোনো পদার্থের গ্রামে প্রকাশিত সংকেত ভরকে, তাহলে কোনো পদার্থের, ঠিক আছে, গ্রামে প্রকাশিত, তাহলে কোনো পদার্থের গ্রামে প্রকাশিত, ঠিক আছে, সংকেত ভরকে আমরা কি বলবো,
ওর গ্রাম সংকেত ভর বলে। গ্রাম সংকেত ভর বলে। বোঝা গেল? তাহলে পদার্থের গ্রামে প্রকাশিত সংকেত ভরকে গ্রাম সংকেত ভর বলে। যেমন উদাহরণ যদি দিই, দুটো উদাহরণ এখানে তুলে ধরেছি। এক হচ্ছে NaCl। এবার NaCl এর সংকেত ভর কত? NaCl এর সংকেত ভর হচ্ছে, একটু আগে 58.5 বেরোলো, 58.5। তাহলে NaCl এর গ্রাম সংকেত ভর কী হবে? NaCl এর গ্রাম দিয়ে, গ্রাম লেখার পর ছোট্ট করে হাইফেন দেবে, হ্যাঁ। তাহলে গ্রাম সংকেত ভর কত হবে? এই যে ভরটা বেরোলো সেটাকে গ্রামে প্রকাশ করো, 58.5 গ্রাম হয়েছে। একইভাবে ধরে নাও MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড কত বেরিয়েছিল? ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত ভর বেরিয়েছিল তোমার 95। ঠিক আছে, তো MgCl2 এর সংকেত ভর কত হবে? 95 বেরিয়েছিল। তাহলে MgCl2 এর গ্রাম সংকেত ভর কত হবে? 95 গ্রাম। এইভাবে তোমরা, ঠিক আছে তো, ক্যালসিয়াম ক্লোরাইড বার করতে পারো। ঠিক আছে তো, তারপরে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এরা সবই আয়নীয় যৌগ। ঠিক আছে, তারপর ক্যালসিয়াম সালফেট, এরা সবই আয়নীয় যৌগ, এগুলো সব বার করতে পারো। ঠিক আছে, তারপরে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড ইত্যাদি, এগুলো বিভিন্ন যৌগের সংকেত ভর বার করতে পারো। এবার নেক্সট হচ্ছে তোমাদের দেখো গ্রাম সংকেত একক। তাহলে গ্রাম সংকেত একক হচ্ছে গ্রাম অণুর মতো। তো সংকেত ভরকে এই যে গ্রামে প্রকাশ করলাম, সে প্রকাশ করলে যত গ্রাম হয়, এই যে NaCl এর সংকেত ভরকে গ্রামে প্রকাশ করলে 58.5 গ্রাম হয়। এই 58.5 গ্রামকেই আমরা বলবো সোডিয়াম ক্লোরাইডের অর্থাৎ NaCl এর 1 গ্রাম সংকেত একক। ঠিক আছে, তো এটাকেই 1 গ্রাম সংকেত একক বলা হবে। হয়েছে। দিয়ে এখান থেকে তোমার গ্রাম সংকেত এককের সংখ্যা, অর্থাৎ ওই যে গ্রাম অণু সংখ্যা, গ্রাম পরমাণু সংখ্যা, মূল সংখ্যা যেভাবে বার করেছিলাম, এখানেও আমরা গ্রাম সংকেত এককের সংখ্যা বার করতে পারি। সেম জিনিস, জাস্ট একটু ডিফারেন্টভাবে পড়তে হবে, আর কিছুই না। তাহলে হয়ে গেল গ্রাম সংকেত একক। তা গ্রাম সংকেত একক বলতে কি বললাম? যে সংকেত ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তত গ্রাম ভরের ওই পদার্থকে আমরা কি বলবো? ওর 1 গ্রাম সংকেত একক বলবো। ক্লিয়ার হলো? তাহলে কি দাঁড়ালো? কোনো পদার্থের, ঠিক আছে, তাহলে কোনো পদার্থের সংকেত ভরকে, তাহলে কোনো পদার্থের সংকেত ভরকে আমি যদি গ্রামে প্রকাশ করি, ঠিক আছে, তাহলে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয়, ঠিক আছে, যত গ্রাম হয় তত গ্রাম ভরের, ঠিক আছে, তত গ্রাম ভরের ওই পদার্থকে আমরা কি বলবো? ওর 1 গ্রাম সংকেত একক বলে। এই যে, তাহলে কোনো পদার্থের সংকেত ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তত গ্রাম ভরের ওই পদার্থকে 1 গ্রাম সংকেত একক বলা হবে। বোঝা গেল? উদাহরণ হচ্ছে তোমার, এই দেখে নাও, এই যে সোডিয়াম ক্লোরাইডের গ্রাম সংকেত ভর কত ছিল? 58.5 গ্রাম। এই যে 58.5 গ্রাম, এই 58.5 গ্রাম NaClকে কি বলা হবে? সোডিয়াম ক্লোরাইডের, এটাকেই বলা হবে NaCl এর 1 গ্রাম সংকেত একক। ঠিক আছে, বুঝতে পেরেছ? MgCl2 ক্ষেত্রে কত হবে? তোমার 95 আসবে। তাহলে 95 গ্রাম MgCl2কে আমরা কি বলতে পারি? MgCl2-র 1 গ্রাম সংকেত একক বলতে পারি। তা গ্রাম সংকেত এককের সংখ্যা বার করার, যেমন আমরা গ্রাম অণু সংখ্যা বার করেছি, মনে করে দেখো, মোল সংখ্যা যেভাবে বার করেছি আগের ভিডিওতে, গ্রাম পরমাণু সংখ্যা যেভাবে বার করছি এখানেও তাই। পদার্থের ভর দিয়ে দেবে গ্রাম এককে, সেটাকে তার সংকেত ভর দিয়ে, গ্রাম সংকেত ভর দিয়ে ভাগ করলেই আমরা কিন্তু গ্রাম সংকেত একক পেয়ে যাব।
ঠিক আছে তো? এই যে তাহলে গ্রাম সংকেত, এই যে এই গ্রাম সংকেত এককের সংখ্যা অ্যাকচুয়ালি কি বলো? এগুলো সব সহজ সহজ আছে, ঠিক আছে? কি পদার্থের গ্রাম এককে ভর, পদার্থের ভর, এ দেখো পদার্থের গ্রাম এককে ভর বাই পদার্থের গ্রাম সংকেত ভর। এই যে এ দেখো পদার্থের ভরকে পদার্থের গ্রাম সংকেত ভর দিয়ে ভাগ করব। তাহলে এখানে একটা উদাহরণ দিয়েছে, দেখো বইয়ের উদাহরণই তুলে ধরছি। এখানে দেখো 234.0 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিয়েছে NaCl। এই যৌগের গ্রাম সংকেত, ঠিক আছে, এককের সংখ্যা বার করতে বলেছে। তাহলে এই যে 234 গ্রাম পেয়েছি সেটাকে NaCl এর গ্রাম সংকেত ভর দিয়ে ভাগ করে দেবো। ক্লিয়ার হলো? এবার এই মানটা তোমার মানে সোডিয়াম ক্লোরাইডের গ্রাম সংকেত ভর থেকে বেশি আছে, এখানে আবার কমও হতে পারে, সেটা কোনো ব্যাপার নয়। যেটা যেখানে বসাতে হবে সেইভাবে বসাতে হবে, এমন নয় যে ওপরে মানটা মানে লবের সবসময় বেশি মান বসাবো, হরে কম বসাবো, এরকম নয়। গোট অ্যাকর্ডিং টু দ্য গিভেন থিওরি। তাহলে NaCl এর, ঠিক আছে, গ্রাম সংকেত এককের যে সংখ্যা হবে কী হবে বলো? NaCl এর পরিমাণ কত দিয়েছে? 234, আর লিখছি না। NaCl এর গ্রাম সংকেত ভর কত বেরিয়েছে তোমার? 58.5। তো কাটাকাটি করো, দেখো এখানে উত্তর আসবে 4। তাহলে গ্রাম সংকেত এককের সংখ্যা হচ্ছে কত? 4। এইভাবে অন্যান্য যৌগের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব। এবার এখানে যেটা জাস্ট একটা ছোট্ট একটা ইয়ে দিয়েছে, ছক দিয়েছে, সেই ছকটা আমরা ডিসকাস করব। ঠিক আছে? ডিসকাস করে আমরা বিভিন্ন এক্সাম্পল যেটা বই দিয়েছে সেগুলো আমরা ডিসকাস করব। আশা করি তোমরা বুঝতে পারবে কি বলেছে। রাসায়নিক গণনায়, ঠিক আছে, মোলার ভর, ঠিক আছে, মোলার আয়তন আর সংকেত ভরের ব্যবহার ওই একই ব্যাপার। ছকটা লেখার জন্য এইটুকু লেখা, সংকেত ভরের ব্যবহার, ঠিক আছে? এইটা রাসায়নিক ছকটা আমরা পড়ব, ছকটা পড়ব, বুঝব। দেখো এখানে দিয়েছে মোল সংখ্যা, দেখো লিখছি, মেন হচ্ছে মোল সংখ্যা। এবার এর সঙ্গে যদি অ্যাভোগাড্রো সংখ্যা যদি গুণ করি দিয়ে, দেখো কি সুন্দর দিয়েছে, এই অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে যদি গুণ করি Na, অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে যদি গুণ করি তাহলে কণার সংখ্যা পেয়ে যাব। কি পেয়ে যাব? কণার সংখ্যা পেয়ে যাব। বুঝতে পেরেছ? এবং এই কণার সংখ্যা কী হতে পারে? পরমাণুর ক্ষেত্রে পরমাণু হতে পারে, অণুর ক্ষেত্রে অণু হতে পারে, আয়নের ক্ষেত্রে আয়ন হতে পারে। এবার দেখো যদি আমি বিয়োগ করে দিই কণার সংখ্যা থেকে, যদি অ্যাভোগাড্রো সংখ্যা যদি ভাগ করে দিই, বিয়োগ করা ভুল বলছি, যদি ভাগ করে দিয়ে, দেখো ভাগের চিহ্ন দিয়েছে, তাহলে কণার সংখ্যা থেকে যদি অ্যাভোগাড্রো সংখ্যা ভাগ করে দাও তাহলে মূল সংখ্যা পেয়ে যাবো। কত সুন্দর না? একইভাবে দেখো এখানে আণবিক ভর ও পারমাণবিক ভর দিয়ে গুণ করতে বলেছে। দেখো কি বলেছে? গুণ করতে বলেছে আণবিক ভর পারমাণবিক ভরকে। ঠিক আছে তো? তাহলে আণবিক ভর এই যে বা পারমাণবিক ভর দিয়ে যদি গুণ করি, যেটা যেটা হবে, বা পারমাণবিক ভর যা দিয়ে গুণ করো, অণু থেকে আণবিক ভর, পরমাণু থেকে পারমাণবিক ভর, তাহলে আমরা পদার্থের ভর পেয়ে যাব। কার ভর পেয়ে যাব? পদার্থের ভর পেয়ে যাব। বুঝতে পেরেছ? পদার্থের ভর পেয়ে যাব আমরা। এই যে ক্লিয়ার হলো? এবার যদি আমরা ভাগ করে দিই, এই দেখো এই যে এখান থেকে দেখো অ্যারো দিয়ে চলে আসছি, আমরা ভাগ করব। কাকে ভাগ করব? আণবিক বা পারমাণবিক ভর। ঠিক আছে? আণবিক বা পারমাণবিক ভর দিয়ে যদি ভাগ করি, দেখো ভাগ যদি করি
অর্থাৎ এইটাকে পদার্থের ভরকে যদি আণবিক ভর দিয়ে ভাগ করি তাহলে মোল সংখ্যা বেরোবে অণুর ক্ষেত্রে, আর পরমাণুর ক্ষেত্রেও তাই, পারমাণবিক ভর দিয়ে ভাগ করলেও মোল সংখ্যা পাবো। বোঝা গেল? একদম বোঝা উচিত, এই যদি না বুঝতে পারো আর কোনো লাভ নেই পড়ে। আবার এখানে বলছে যদি মোল সংখ্যাকে যদি 22.4 লিটার দিয়ে যদি গুণ করি, তো 22.4 লিটার দিয়ে গুণ করলে কী পাবো বলো তো? এসটিপি তার আয়তন পেয়ে যাবো। এটা মোল সংখ্যাকে যদি 22.4 দিয়ে গুণ করি, এসটিপিতে গ্যাসের আয়তন পেয়ে যাব লিটার এককে। ঠিক আছে, তো লিটার এককে পেয়ে যাব। এই যে দেখো লিটার এককে পেয়ে যাব। এবার এটাকে যদি আমরা বিয়োগ করে দিই, এই দেখো অ্যারোর দিকে তাকাও, এখান থেকে যদি বিয়োগ করি, আয়তন দেওয়া আছে, সেই আয়তনকে আমরা যদি 22.4 লিটার দিয়ে যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা কী পেয়ে যাব? মোল সংখ্যা পেয়ে যাব। বোঝা গেল? ওকে।